এখন আমি আহসান মঞ্জিলে আছি। এই হচ্ছে মেইন গেট, আর ঠিক এখানে হচ্ছে টিকিট কাউন্টার। আর এই যে ভবনটা দেখছেন, এই যে রুমটা, এখানে হচ্ছে লাগেজ জমা দিতে হয়। এরকম একটা টোকেন দিবে, লাগেজটা এখানে জমা দিয়ে যেতে হবে। যদি ব্যাগটা নিয়ে আসেন সাথে, জমা দিয়ে এরকম একটা টোকেন দিবে। আবার ফেরত দিলে, টোকেনটা দিলে আবার আপনি আবার লাগেজও ফেরত পাবেন। এখানে ঢুকেই এই যে লনটা পেরিয়ে গেছে, এই লন সোজা গেলে মূল ভবন। আমি এখন সোজা ওখানে যাব, যে আর কি কি আছে দেখবো। মেইন গেট থেকে প্রথমে ঢুকে যে লনটা, মেইন রোডটা, এখানে আসার পরে এরকম একটা বোর্ড পাবেন, এখানে প্রবেশ লেখা। সো ডানে চলে যেতে হবে, সোজা না গিয়ে ডানে যেতে হবে। ডানে যাওয়ার পরে এখানে ডান পাশে আছে ঝাউ গাছ, আর বাম পাশে মূল ভবনটা। এখানে একটা সুন্দর জিনিস রয়েছে, আপনাদেরকে দেখাই। দেখেন, এই কর্নার দিয়ে একটা কালো সিঁড়ি উঠে গিয়েছে, একতলা দোতলা, একদম সরাসরি এখান থেকে দোতলায় ওঠার একটা ব্যবস্থা ছিল, আছে এখনো। আর ভবনের গায়ের রংটা গোলাপি রঙের, এবং দরজা জানালাগুলো খুবই চমৎকার, সেই আগের কালের ডিজাইন। আর যে ঝাউ গাছগুলোর কথা বলছিলাম, এই যে ঝাউ গাছ। এখন আমরা এদিকে যাব, দেখি এদিকে কি দেখা আছে। আর এখানে একটা সাইনবোর্ড রয়েছে, এখানে ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর, জাদুঘর ধূমপান মুক্ত এলাকা, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, জাদুঘর ত্যাগ না করা পর্যন্ত প্রবেশ টিকিটটি সঙ্গে রাখুন। তো মেকশিওর করবেন এখানে আসলে এই ইনস্ট্রাকশনগুলো মেনে চলার। ভিডিওতে তো দেখলেন কি কি ইনস্ট্রাকশন রয়েছে, তো এগুলো অবশ্যই মেনে চলতে হবে। এগুলো কি গাছ জানি না, দেখতে কিছুটা খেজুর গাছের মতো, নারকেল গাছের মতোও লাগে, কিন্তু খেজুর গাছও না, নারকেল গাছও না। আই ডোন্ট নো, এর গায়ে কোনো আসলে নেম প্লেটও নাই যে দেখে বুঝবো। এই যে এই পাতাগুলোর, এটা দেখে মনে হচ্ছে নারকেল গাছের মতো পাতা কাটা হয়েছে। উপরের পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে আসলে এটা নারকেল গাছ না, খেজুর গাছ না। বাট যদি আপনারা কেউ জেনে থাকেন এটা কি গাছ, তাহলে কমেন্টে জানাবেন, আমারও জানা হবে তাহলে। এবার চলে এসেছি প্রদর্শনী গ্যালারি ডিসপ্লে, গ্যালারি। বাট আই গেস এর মধ্যে ফোন নিয়ে ঢোকা যাবে হয়তো, দেখি যদি ঢোকা। আচ্ছা, সামনে থেকে আগে দেখে আসি, তারপরে ভেতরে ঢোকার প্ল্যানিং করি। এখানে একটা ল্যাম্প পোস্ট ছিল, ভেঙে গেছে, মাথা ভেঙে পড়ে আছে। এখানে হচ্ছে অন্দরমহল প্রদর্শনী গ্যালারি লোক। এই জায়গাটা হচ্ছে দুটো বিল্ডিং এর মধ্যে সংযোগ স্থল ছিল, যেমনটা সচিবালয়ে দেখা যায়, কিন্তু ভেঙে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে, কোনো মেরামত করা হয়নি, শেষ, ওটা শেষ। এখানে একটা চমৎকার জিনিস রয়েছে, বিশুদ্ধ খাবার পানি, অবশ্যই অপচয় করা যাবে না। এটা একটা এক্সিট, মানে ভেতরে ঢোকার পরে এটা এখান থেকে এক্সিট করতে হবে। এর ভেতরে কি আছে সেটা আমরা যাবো এখানে, আশা করি। আর এটাও একটা ওয়াটার প্লান্ট, আই মিন পানি, বিশুদ্ধ পানি খাবার ব্যবস্থা এখানেও রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, জমিদারি টয়লেট। জমিদার বাড়িতে এসে জমিদারি টয়লেট ব্যবহার করতে পারবেন। এখানে একটা ফলক দেওয়া রয়েছে, টয়লেটে যদি যেতে চান তাহলে এটা ইনস্ট্রাকশন ফলো করে যেতে পারবেন। এটা হচ্ছে অফিস ও অন্দরমহল গ্যালারি, দ্বিতীয় তলা। তো এটার গেট হচ্ছে এটা। তো ওখানে আমি যাব, আগে বাইরেটা দেখে নিচ্ছি। আর এই হচ্ছে সেই খানদানি সিঁড়ি, জমিদারি সিঁড়ি। আমরা ওটার সামনে যাব ইনশাল্লাহ। তো ওটা হচ্ছে ওই একদম লনের মেইন যে লন, ফ্রন্টের একদম ফ্রন্টে তো নদী রয়েছে, বুড়িগঙ্গা। তারপরে হচ্ছে এখানে রাস্তা রয়েছে, রাস্তাটা মেইনলি কদমতলির রাস্তা, বাদামতলির রাস্তা। এখানে কিন্তু সকালবেলায় প্রতিদিন ফলের বাজার বসে, পাইকারি হাট বসে। প্রচন্ড গরম, হাওয়েভার পর্যটকের জন্য গরম কিছুই না। তো ওদিক দিয়ে উঠতে হবে, আমি ওদিকে যাবো। এটা বোধ করি তাল গাছই হবে, তাল গাছ না, কিন্তু দেখতেও তাল গাছ। ওই গাছে, ওই পাশে যে গাছটা দেখালাম, একটু বিভ্রম তৈরি করেছে যে না তাল গাছ, না খেজুর গাছ, না নারকেল গাছ, এটারও সেই অবস্থা। তো এটাও যদি কেউ চিনে থাকেন তাহলে জানাবেন কমেন্টে যে এটা এই গাছ, জানা হবে তাহলে। এটাও একটা ল্যাম্পপোস্ট ছিল, এটার মাথায় এখন লতা পাতা হয়েছে। আর বাড়ি সুন্দর, কিন্তু সবচেয়ে বড় কথা, সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য কিন্তু কিছু আনুষঙ্গিকতা থাকে। সেটা হচ্ছে পাশে আশপাশে যে ওপেন স্পেসটা রয়েছে, এবং সেখানে যে সবুজ ঘাস, সবুজ গাছপালা রয়েছে, সুন্দর পরিকল্পিতভাবে গাছ লাগানো রয়েছে, এই সবগুলো মিলিয়ে কিন্তু এই সুন্দর বাড়িটাকে, বাড়ির সৌন্দর্যকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে। সো গাছপালা এবং আশপাশের পরিবেশটা ম্যাটার্স, একজন মানুষের ক্ষেত্রেও যেমন ম্যাটার করে, একটা স্থাপনার ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে। আশপাশের পরিবেশ কতটা সুন্দর তার উপর ডিপেন্ড করে ওটা আরো বেশি গ্লোরিফাইড হয়। কেমন শুনশান, কেউ নাই।
এখানে এক সময় হয়তো শত শত মানুষ থাকতেন, এখন কেউ নেই। এখানকার প্রত্যেকটা ইট, কাঠ, প্রত্যেকটা অংশ এই স্থাপনার চুপচাপ দাঁড়িয়ে আছে। এরা অনেক কিছু সাক্ষী, কিন্তু আমাদের সাথে কথা বলার কোনো ভাষা ওদের নাই, অথবা আছে আমাদের ওই কমিউনিকেশনটা হয় না বলে বুঝতে পারছি না। বাট ফিল করা যায় যে এখানে একসময় মানুষ ছিল, প্রচুর পরিমাণে মানুষ ছিল, এখান থেকে শাসন করা হতো এলাকাটাকে। একটা ব্যাপার, অনুভূতির ব্যাপার। হাউএভার আমরা সামনে আগে দেখি কি অবস্থা। খামদানি সিঁড়ি। সিঁড়িটা কিন্তু লোহার তৈরি, আর উপরে রেলিংটা হচ্ছে কাঠের। দেখেছেন এই যে বেচারাম দেউড়িতে যে জমিদার বাড়িটা দেখেছিলাম, ওখানে যে গ্লাসের কাজটা ছিল, যে লাইট জ্বাললে একরকম কালার হয়, লাইট অফ করলে একরকম কালার হয়। তো এখানেও সেইটা লাগানো আছে। ওইটার বাড়ির বয়স এই বাড়ির বয়স মনে হয় অলমোস্ট একই হবে। এই যে আমি এখন অন্তর্মহলের বারান্দায় আছি। বারান্দা থেকে কিন্তু বুড়িগঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে। আই গেস এখানে শত বছর আগে যারা থাকতেন তারা এখানে বসে নদীর হাওয়া খেতেন, এখান থেকে নদী দেখা যেত। সামনের এসব স্থাপনা নিশ্চয়ই কিছু ছিল না, কারণ ক্ষমতাশালী ব্যক্তিদের সামনে, বাড়ির সামনে তো এত কিছু থাকার কোনো সুযোগ নাই। তো আই গেস তখনও ছিল না। কত বড় বারান্দা দেখেছেন, অনেক বড় বারান্দা। এখানে ছোট ছোট বাচ্চারা লাফালাফি করতো, ঝগড়াঝাপি করতো নিশ্চয়ই। তার মুরব্বীরা এখানে হয়তো চেয়ার নিয়ে বসে থাকতেন। এখন কেউ নাই। সবকিছু স্থায়িত্ব আসলে এরকমই, চিরজীবন কোনো কিছু টিকে থাকে না। এই যে দরজার একটা বৈশিষ্ট্য আছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা করলে কিন্তু খুলে যায়, আটকানো থাকে। নড়াইলের এস এম সুলতানের যে বাড়ি আছে, ওই বাড়ির সিস্টেমটাও এরকম। এই যে দরজাটা এরকম টান দিলে হালকা একটা উইন্ডো তৈরি হয়, ওখান থেকে সবকিছু দেখা যায়। তো তখনকার মেকানিজম এটা, কিন্তু চমৎকার মেকানিজম, কিন্তু দরজার মধ্যে একটা ভেন্টিলেশনও থাকে। ভেতরে যাই। ও বিসমিল্লাহ, চলে এসেছি। এখানে মানুষজনের মানে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের ছবি রয়েছে। বাট এখানে রয়েছে ছবি তোলা নিষেধ, গ্লাসে হাত দিবেন না। সো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, ইচ্ছা করেই দেখাবো না, যেহেতু ইনস্ট্রাকশনস লেখা রয়েছে। তো এটা করা উচিত হবে না। তো আমি এতক্ষণ অন্দরমহলে ছিলাম, অন্দরমহল থেকেই ফিরলাম। ওকে, আচ্ছা আমার মাইক্রোফোনটা ওকে অন আছে। অন্দরমহলের ভিতরে ঢুকেছিলাম, এখন বের হলাম সব কিছু দেখে। তো ভেতরে যেহেতু ছবি তোলা নিষেধ, সো টুরিস্ট স্পটে এসে নিয়ম নীতি মানা উচিত, এই জন্য কোনো ছবিটা আমি তুলিনি। বাট ওখানে কি কি ছিল সে বিষয়ে আমি কিছুটা ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে অফিস ও অন্দরমহল গ্যালারি, ওকে, এখানে ঢুকলে যেটা প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে নবাবী আমলে যে দলিল দস্তাবেজগুলো ব্যবহৃত হতো সেটার একটা সংগ্রহ রয়েছে। কিছুটা পোকায় টোকায় কেটে দিয়েছে, বাট সুন্দর করে সেটা সংরক্ষণ করা হয়েছে। তারপরে যেটা আছে নবাব পরিবারের যেসব গণ্যমান্য ব্যক্তি বা যারা নাম করেছিলেন তেমন কিছু সদস্য, তাদের অয়েল পেন্টিং চারপাশে করে রাখা আছে। গুড, পরিচয় সহ লেখা আছে। একদম এই এস্টেটের যে প্রতিষ্ঠাতা, যিনি আলিমুদ্দিন, নবাব আলিমুদ্দিন, খাজা আব্দুল গনির বাবা, এই কুমারখালীতে যে ফরাসি যে কুঠি বাড়ি, এটা তিনি ক্রয় করেছিলেন। এটা কেনার পরেই কিন্তু এই এস্টেটটা তিনি গড়ে তুলেছিলেন। তো নবাব আলিমুদ্দিন থেকে শুরু করে ওনার পরবর্তী প্রজন্মের যারা যারা বেশ খ্যাতনামা হয়েছিলেন তাদের সবার ওয়েল পেন্টিং এখানে আছে। এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে নবাব পরিবারের পরে ব্রিটিশরা পুরোপুরি আসার পরে যে একটা আপনার এখন পঞ্চায়েত সর্দাররা ছিলেন, তাদের অয়েল পেন্টিং রয়েছে, এবং তাদের ব্যবহৃত বিভিন্ন লাঠি, অস্ত্র শস্ত্র এই ধরনের কিছু সংগ্রহ ওখানে রয়েছে। তো তৈজসপত্রের সংগ্রহ রয়েছে। তারপরে আছে নব পরিবারের যেসব গুণী নারীগণ ছিলেন তাদের অয়েল পেন্টিং ঝুলানো আছে একটা গ্যালারিতে, তাদের পরিচয় সহ রয়েছে। তারপর তাদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। তারপরে আর একটা গ্যালারি রয়েছে যেখানে আপনি পাবেন হচ্ছে নব পরিবারে যারা চাকরি করতেন, বিভিন্ন সেবা দান করতেন, তাদের অয়েল পেন্টিং রয়েছে, তাদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। সবচেয়ে সুন্দর লেগেছে একটা জিনিস, সেটা হচ্ছে তাদের ঘোড়ার গাড়ি, তারপর হচ্ছে বজরা, তারপর হচ্ছে স্টিমার এবং কোচওয়ান সহ ঘোড়ার গাড়ি। তারপরে আপনার মোটর, ইঞ্জিন মোটরের যে গাড়িগুলো রয়েছে ওগুলো বানানো রয়েছে ডামি,
এবং একটাতে তো নব সম্ভবত সলিমুল্লাহ স্যার সলিমুল্লাহর একটা প্রতিকৃতি লাগানো আছে, ওখানে হচ্ছে গাড়ি মানে পাপেট লাগানো আর কি, সোজা কথা। তো দেখতে খুবই চমৎকার নান্দনিক মনে হচ্ছে, ওটার একটা ছবি তুলে নিয়ে আসতে পারলে ভালো হতো। বা খুব সুন্দর, খুবই চমৎকার, খেলনার মতো দেখতে, বাট সাইজে বড়। হাওয়েভার ভেতরের জিনিস খুব ভালো লাগলো এই গ্যালারিটা, কিন্তু সমস্যা একটা, ওই যে পেছনে দেখছেন উপরে ওই যে একটা বিল্ডিং, ওই যে ছাদের উপরে দেখেন দুজন দাঁড়িয়ে রয়েছে, তো ওই বিল্ডিংটা কিন্তু এই আসান মঞ্জিলের সাথে লাগোয়া। তো ভেতরে যখন নেমে আসার সময় হয় তখন কিন্তু দেখবেন যে দুটো বিল্ডিং একসাথে লেগে আছে। তো বেঙ্গলি হ্যাবিট যেটা, ওই বিল্ডিং এর যে ময়লাগুলো সেটা কিন্তু এই যে দুই বিল্ডিং এর মাঝখানে সামান্য একটু গ্যাপ রয়েছে, সমস্ত ময়লা এই গ্যাপের মধ্যে ফেলা রয়েছে, ওখানে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, দেখতে খুব বাজে লাগছে। আমি তো আমার দেশের মানুষ, আমি এসেছি, বাট এখানে তো বিদেশি টুরিস্টরাও আসেন, তো তাদের চোখে যখন ওটা পড়বে সেটা কেমন লাগতে পারে আপনি নিজেই গেস করুন, আপনারা গেস করতে পারবেন। দ্যাটস এ ব্যাড থিং। ওইটা দুই পক্ষকেই দায়িত্ব নিতে হবে, যেমন এই স্টেটে যে সরকারি দায়িত্বে আছেন যারা, তাদেরকেও এটা স্টেপ নিতে হবে, প্লাস ওই বিল্ডিংয়ে যারা থাকেন তাদেরকেও আসলে সচেতন হতে হবে যে আমরা আমাদের দেশের এটা একটা টুরিস্ট স্পট এবং এটা একটা হিস্টোরিক প্লেস। সো মেক শিওর করতে হবে এটা যেন সুন্দর থাকে, নষ্ট না হয় এভাবে, যাতে নোংরা না করা হয়, এটা মেক শিওর করতে হবে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। তো এই পাঁচটার মধ্যে কি কি ছিল সেটা আপনাদেরকে বলে দিয়েছি। এবার হচ্ছে এই বিল্ডিংটাতে মূল ভবনে ঢুকবো, মূল ভবন থেকে বেরিয়ে এসে সামনের সিঁড়িতে আমরা লাস্টে যাব, গিয়ে আর কি কি দেখাবো সেটা বাইরের অংশটা আমি আর একটু পরে দেখাচ্ছি, এবার ভেতর থেকে ঘুরে আসি। ওকে, এখন আমি এই বিল্ডিং এ ঢুকবো। এই বিল্ডিং এ ঢোকার গেট হচ্ছে এটা, প্রদর্শনী গ্যালারি। তো এর ভিতরে কি কি আছে সেটা আমি এখন দেখাতে পারবো না ফর শিওর, উচিত না, কারণ একটা ইন্টারেস্টও থাকা উচিত। এটা হচ্ছে আসান মঞ্জিল জাদুঘর, উদ্বোধন বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী 1992 সালে উদ্বোধন করা ছিল। তো আই গেস এটার মধ্যেও ক্যামেরা অন করা যাবে না, তো আমি এর মধ্যে ঢুকবো, ঢুকে দেখি এর ভিতরে কি কি আছে না আছে, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। ওকে, মূল ভবনে ঢুকেছিলাম, এর মধ্যে অনেকগুলো গ্যালারি রয়েছে। বেশিরভাগ গ্যালারির মধ্যেই তখনকার আমলের যেসব জিনিসপত্র সংরক্ষণ করতে পেরেছে সেগুলোর একটা প্রদর্শনী রয়েছে, আর ছবি রয়েছে, পরিচিতি রয়েছে। তারপর হচ্ছে তৎকালীন সময় ইংরেজদের মধ্যে যারা বিখ্যাত ছিল ছবিও রয়েছে, তাদের পরিচিতিও রয়েছে এর মধ্যে। আর এখনও এখানে ঘুরতে এসেছেন অনেকে, ফরেনারও রয়েছে। একটু আগে বলছিলাম যে ফরেনাররা এসে যদি দেখে যে পরিস্থিতি এরকম, তাহলে কি হতে পারে, মানে এরকম খারাপ কিছু দেখলে তো ইউনো। তো সবচেয়ে বেশি ভালো লেগেছে দ্য ডাইনিং রুমে গিয়ে, ওইটা দেখে আমার ফার্স্ট মনে হলো যে না, আমি একটা জমিদার বাড়িতে এসেছি, নবাব বাড়িতে এসেছি, কারণ ডাইনিং রুমে কমপক্ষে কম হলেও 40 জন একসাথে খেতে পারবে এমন একটা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে দেখলে ভালোই লাগবে, একটা কিছুটা ফিল পাবেন, ওরকম আমারই কিছু পাবেন না, বাট দু একটা জিনিস আপনার আসলেই ভালো লাগবে। আর ঠিক ওই দু একটা জিনিসের জন্য হলেও অ্যাটলিস্ট এখানে আসা উচিত। সবচেয়ে বড় কথা এই যে প্রত্যেকটা পলেস্তারা, ইট, এটা কংক্রিট, প্রত্যেকটা জিনিস কিন্তু কালের সাক্ষী। হ্যাঁ, এই যে দরজা জানালা প্রত্যেকটা জিনিস, এই যে দেখেন রুফের যে বৈশিষ্ট্যটা, ওই যে পানাম সিটিতে যে রুফের বৈশিষ্ট্য দেখেছেন না, যে মুঘল সাম্রাজ্যের যে আদলে যে স্থাপত্য শৈলী, মুঘল সাম্রাজ্যের যে স্থাপত্য শৈলী, সেটাই কিন্তু এখানেও ফলো করে। দেখুন সিলিংটা কিন্তু এখানে আয়রন প্লাস কংক্রিট, উডেনও রয়েছে মনে হয়, সব মিলে কিন্তু সিলিংটা করা, তারপরেও এখন পর্যন্ত টিকে রয়েছে। তো মুঘল স্থাপত্য শৈলীটা কিন্তু অনেক বেশি স্ট্রং ছিল, বোঝা যায়, কারণ পানাম সিটির যে বিল্ডিংগুলো ওখানেও এরকম দেখেছি। তারপর হচ্ছে বেচারাম দেউড়ি যে জমিদার বাড়িতে গিয়েছিলাম, এই চ্যানেলে একটা ওটারও ভিডিও রয়েছে, ওখানকার যে বিল্ডিং এর যে স্থাপত্যশৈলী সেটাও কিন্তু খুবই চমৎকার, যদিও ওটা অনেক আপগ্রেড করা হয়েছে, এটা ওরকম আপগ্রেড করা না। সব মিলিয়ে ভালো লাগবে। এটা হচ্ছে দোতলা, ওটাও দোতলা ছিল যেটা অন্দরমহলে গিয়েছিলাম, আর এটা হচ্ছে মূল ভবন, এটাও দোতলা। এখানে দেখেন সুন্দর একটা ছাদের বাইরে, আই মিন এটা হচ্ছে পেছনের অংশ, রাইট, এটা হচ্ছে পেছনের অংশ। ওখানে আরেকটা জিনিস ভালো লেগেছে, একটা শোপিস করা আছে পুরো ওই বিল্ডিং এর নকশার, যেটা একটা শোপিস করা আছে, দেখলে আপনি এত চমৎকার লাগবে, মনে হবে যেন ওটা তুলে নিয়ে বাসায় নিয়ে চলে যায়, এত সুন্দর। হাউএভার, তো এখন পর্যন্ত যতটুকু দেখলাম ভালোই লাগলো। ও, আরেকটা জিনিস দেখেছি, রিহাল, কোরআন শরীফ পড়ার জন্য যে রিহাল ব্যবহার করি আমরা, রিহালটা অনেক উঁচু, অন্তত পক্ষে আমার কোমর পর্যন্ত হবে মনে হয় এরকম হাইট রিহালের। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু, যে
তাদের ধরেন যে ব্যবহৃত জিনিসপত্র বা যুদ্ধের সময়কার ব্যবহৃত জিনিসপত্র, তারপর খাট বাথটাব দেখে, তারপর ছবি সবকিছু দেখে তো একটা হাইট আন্দাজ করা গিয়েছে। তো সেই তুলনায় কিন্তু রেহালের হাইট অনেক বেশি। তো এটা রিজন কি? এটা রিজন একটা হতে পারে, সেটা হচ্ছে কোরআন শরীফ যেহেতু পড়া হয়, ওটা যেহেতু আর একটু উঁচুতে থাকবে, উঁচুতে ওটা একটা সম্মান রয়েছে, সেটা একটা বিগ রিজন হতে পারে। এটা ছাড়া আর কোনো রিজন আপাতত আমার মাথায় আসছে না। ওকে, তো চলুন, আর অল্প একটু জায়গা রয়েছে ভেতরে, এটুকু আমি দেখে বের হয়ে যাব। বের হয়ে বাইরের যে সৌন্দর্য আছে ওটা আপনাদেরকে দেখাবো। আমি একটু নিজের ছবিটাই তুলবো। দ্যাটস ইট। ও, আরেকটা সেটা হচ্ছে লাইব্রেরি। ওখানে হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বই রয়েছে ওখানে, প্লাস অনেক বড় বড় ভলিউমের বই রয়েছে। এটার মোস্ট অ্যামেজিং পার্ট যে তৎকালীন সময়ে যেসব শাসকরা ছিলেন তাদের একটা সমৃদ্ধ লাইব্রেরি ছিল। আরও দুটো জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে তাদের এন্টারটেনমেন্টের জন্য কী ব্যবস্থা ছিল। তার মধ্যে প্রধানতম যে বিষয় ছিল সেটা হচ্ছে বাইজি, ভাতাপ্রাপ্ত বাইজি ছিল যারা নাচাগানা করতো, তারা এনজয় করতো এটা এদেরকে। তারপরে রয়েছে খেলাধুলা, ইনডোর বিলিয়ার্ড খেলতো তারা। তারপর একটা কার্ড রুম আছে, তারা কার্ড খেলতো, যেটাকে আমরা তাস বলে থাকি, এটা খেলতো। এই দুটো ইনডোর স্পোর্টসের গ্যালারি পেয়েছি। আর এই তো, এটা ছিল দুটো ইনডোর স্পোর্টস, আর বাইজির একটা ব্যবসা ছিলই। সবচেয়ে বেশি দুটো জায়গা বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এক হচ্ছে ডাইনিং রুমটা, যেটা দেখে মনে হচ্ছে এটা একটা জমিদার বাড়ি। নাম্বার 2 হচ্ছে একটা লাইব্রেরি, একটা সমৃদ্ধ লাইব্রেরি আছে, এটা আটকানো রয়েছে। তখনকার অনুযায়ী কালেকশনটা কিন্তু অনেক, মানে কয়েকটা আলমারি ঘিরেই, আলমারির মধ্যেই কিন্তু বই রয়েছে। আর বিল্ডিং এর যে টোটাল যে নকশাটা, যে স্থাপত্য শৈলী, সেটা তো ডেফিনেটলি চমৎকার। এখন যেখানে আছি, হাঁটছি আমি, এটাও কিন্তু বিশাল একটা বারান্দা। সো এই বারান্দাও বিশাল বারান্দা, বিশাল বিশাল বারান্দা। আমি এখন বের হব, এই সেই স্পেশাল গেট দিয়ে এখন বের হব। সেই যে খানদানি সিঁড়ি, বিশাল বড় সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এখন বের হলাম। যারা ভেতরে যাননি, তো বাইরের যে পার্টটা দেখে মূলত ভালো লাগে, আসাম মঞ্জিলে আসতে ইচ্ছা করে, সেটা মূলত এই সিঁড়ি। পুরো ভবনটার ভেতরে যতটা সুন্দর স্থাপত্য শৈলী রয়েছে, পুরোটাকে মানে সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে বলা যায়। যে যেটা প্রত্যেকটা মানুষের কাছে আগ্রহী করে তুলেছে, সেটা হচ্ছে সিঁড়িটা। এই সিঁড়িটা নিচে কিন্তু অনেক উঁচু, এটা প্রায় একতলা সমান উঁচু। তো এই সিঁড়িটা আমার খুবই ভালো লাগে। এর মধ্যে এখান থেকে সিঁড়ি দিয়ে হেঁটে নামার মধ্যে একটা ভাব আছে, গটগট করে, সামনে নদী। এই ধরনের জমিদার বাড়ি সামনে দিয়ে মানুষজন হেঁটে যাবে, এটা তো তখন কল্পনাতীত ব্যাপার, এটা তো সম্ভব না। আশেপাশে তো বিল্ডিংও ছিল না, শুধু নদী ছিল। বুড়িগঙ্গার পানি এত কালোও ছিল না। এখান থেকে সুন্দর একটা নির্মল বাতাস তখন পাওয়া যেত। সব মিলিয়ে তখন একটা ভালো ব্যাপার স্যাপার ছিল। সবচেয়ে বড় ব্যাপার এই যে একটা ব্যাকগ্রাউন্ড, বুঝতে পেরেছেন? এই যে মেইন দরজা, এদিক দিয়ে উঠবে নামবে, নামার সময় একটু পিছনে হাত বেঁধে গট গট করে নামবে, একটা ভাব আছে না? তো এটা খুবই চমৎকার লাগে। আর ছবি টবিতে দেখলে মনে হয় এখানে এসে একটু একা টাকা ছবি তুলতে পারলে ভালো হতো, বাট এটা কোনোভাবেই পসিবল না। আজকে শনিবার, সেই সেন্সে একটু ভিড় কমই আছে। কিন্তু যদি কোনো সরকারি ছুটির দিন হতো, তাহলে মনে হয় না আমাকেও এখনো তাও এই যে একটু দেখা যাচ্ছে যে আমি একা একা দেখা যাচ্ছে, মানুষ খুব কম। ছুটির দিন হলে এটা একেবারেই পসিবল হতো না। হাউএভার, সব মিলিয়ে ভালো লেগেছে। আমার এটা সেকেন্ড টাইম আসা। তো অনেক বছর আগে একবার এসেছিলাম, ওইটাই কিন্তু সেই অন্দরমহল গ্যালারি পাশেরটা, আর এটাই মূল ভবন। চলুন দূর থেকে একটু দেখাই আপনাদেরকে কেমন লাগে। তারপর একটু যে গাছগুলো, এই যে বলেছিলাম না, সেই সাসপেন্স গাছ, সাসপেন্স ট্রি, এটা হচ্ছে সাসপেন্স ট্রি। এটা আসলে কি গাছ, এটা লেখা থাকলে ভালো হতো, বাট আই হ্যাভ নো আইডিয়া। আবারও বলছি, যদি আপনাদের কারো আইডিয়া থাকে তাহলে জানাবেন এটা কি গাছ, যদি আমিও জানতে চাই। এই হলো ব্যাপার। আজকে অনেক টুরিস্ট এসেছে, দেশ থেকে এসেছে, বিদেশ থেকে এসেছে। চলেন নামি এবার। অনেকগুলো সিঁড়ি, মানে যদি হাঁটুতে জোর কম থাকে, বয়স একটু বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু খবরই আছে। সিঁড়ি ভেঙে ওঠা নামা, মনে হতে পারে এমন একটা ম্যানশন যদি আমার নিজের থাকতো, এমন একটা বড় একটা বাড়ি থাকতো, তাহলে ভালো হতো। কিন্তু ভেবে দেখেন, যদি একবার বুড়া হয়ে যান, তাহলে এই বাড়ি থেকে ওঠানামা করতে কিন্তু অসুবিধা আছে, এবং এতগুলো ঘর রক্ষণাবেক্ষণ করা খুব কঠিন। তার চেয়ে বড় কথা, এখন কেউ নাই। সবচেয়ে বড় কথা, এখানে কেউ নাই এখন।
তো ওখানে ভেতরে যে হিস্ট্রিকে ঘিরে দেখলাম যে এই বংশের যেসব নারীরা ছিলেন তার মধ্যে থেকে দুজন নারীর মধ্যে একজন নারী তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও হয়েছিলেন। তার মানে তাদের বংশধর এখনো পর্যন্ত আছেন। তার পাশে গাছ, বাট গাছের চেয়ে ওই পাশে বিল্ডিং গুলো বেশি দেখা যাচ্ছে। আর টুরিস্টরা এলোমেলো ঘুরছেন, ছবি টবি তুলছেন, কেউ বসে আছেন এই সবুজ গাছের ছায়া, ছায়া তো নাই, ঘাসের উপরে, সবুজ ঘাসের উপরে বসে আছেন। এবার চলো এখানে কিভাবে আসবেন তারপর হচ্ছে কিছু তথ্য দিয়ে রাখি, যে তথ্যগুলো আপনার আসলে জানা দরকার। সেটা হচ্ছে এখানে আসতে হলে আপনাকে যে কোনো জায়গা থেকে আপনি গুলিস্তানে আসতে পারেন। গুলিস্তান থেকে আসতে হবে সদরঘাট। সদরঘাটে বাদামতলি নামে একটা জায়গা আছে, এখানে আসতে পারেন। কিংবা সদরঘাটে আসার পরে যদি কাউকে আপনি জিজ্ঞাসা করেন যে আহসান মঞ্জিলে যাব, কোন দিক দিয়ে যাব, যে কোনো রিক্সাওয়ালা ভাই কেউ বললে আপনাকে নিয়ে আসবে, বা কাউকে জিজ্ঞাসা করলে আপনি হেঁটেও চলে আসতে পারবেন গেটে, মেইন গেটে। ওই যে মেইন গেটটা দেখালাম, এটা হচ্ছে মেইন গেট। তো মেইন গেটে এসে ওখান থেকে টিকিট কিনবেন। টিকিট যারা বাংলাদেশি আছে বাংলাদেশিদের জন্য 40 টাকা, আর যারা শিশু আছে তাদের জন্য সম্ভবত 2 টাকা, আর যারা বিদেশি ফরেন তাদের জন্য হচ্ছে 500 টাকা করে টিকিট। তো এই হচ্ছে ব্যাপার। আপনার টাইম টেবিলটা আমি এই যে টাইম টেবিলটা দেখাচ্ছি এই টাইম টেবিলে চলে আসবেন। এই টাইম টেবিলটা অনুযায়ী আসতে হবে, কারণ হচ্ছে এর আগে পরে আসলে এটা বন্ধ পাবেন, কষ্ট করে এসে লাভ হবে না। তো হাউএভার এই ছিল আহসান মঞ্জিল, খুব চমৎকার। বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, আপনার একবার হলেও এসে দেখা উচিত। তো এর বাইরে কি আছে দেখেন, এখন তো আসলে উপরে ওই যে নদীর ওই পারে, মাঝখানে বুড়িগঙ্গা, ওই পারে কেরানীগঞ্জ বা কালীগঞ্জ বলা হয় ওটাকে, মাঝখানে নদী, কালো পানির বুড়িগঙ্গা, সেখান দিয়ে নৌকা, লঞ্চ এসব সবকিছু চলে। এরপরে যে মানুষ চলাচল করছে এটা রাস্তা, এটাই কিন্তু সকালবেলা আপনি দিক দিয়ে চলতে পারবেন না। সকাল ভোরবেলা থেকে এখানে শুরু হয়ে যায় ফলের আড়ত। এই যে বাংলাদেশের বেশিরভাগ ফলগুলো এখান থেকে সাপ্লাই হয়, বিভিন্ন জায়গা থেকে ফল এখানে আসে এবং এখান থেকে মূলত ডিস্ট্রিবিউশনটা হয়। এখান থেকে পাইকারি দামে ফল কিনতে পারবেন, যে কোনো ফল এখানে পাইকারিতে বিক্রি হয়। ফলের বাজার বসে, এখনো গেলে আপনি যারা খুচরা বিক্রেতা আছে তাদের ফল তারা বিক্রি করছে, এখানে ফল কিনতে পারবেন। আর তারপরে যে আপনার যে বাউন্ডারি দেওয়া রয়েছে, লোহার বাউন্ডারি প্লাস কংক্রিট সহ দেওয়া রয়েছে, কোনো কোনো জায়গায় ভাঙাও রয়েছে সম্ভবত। তারপরে এই যে কি একটা গাছ, এই গাছগুলোর সম্পর্কে আমার আইডিয়া নাই, চিনি না, দেখলে চিনি নাম জানি না। তারপরে কৃষ্ণচূড়া নাকি চূড়া বলে, এরকম কিছু কিছু রয়েছে, দেখতে সুন্দর লাগছে। এই সব মিলিয়ে আমি এখন যে দাঁড়িয়ে আছি এটা বেশ মনোরম তুলতুলে ঘাস, বেশ উঁচু ঘাস। এই হচ্ছে আহসান মঞ্জিল। ভেতরে গিয়ে আপনাকে দেখে আসতে হবে। হাউএভার আরেকটা তথ্য, যারা কি ভেতরে আসলে মানুষজন ছবি তুলছিল, তোলা নিষেধ, ওখানে মানুষজনও রয়েছেন। আসলে ক্যামেরা তো সবার হাতে হাতে, কজনকেই বা হাত দিয়ে বারবার থামানো যায়, তাই না? কারণ তারা হয়তো দীর্ঘ ঘন্টা ধরে ডিউটি করেন। তো এটা যদি আপনারা নিজেরা একটু সচেতন থাকেন, ছবি টবি যেহেতু নিষেধ করেছে টুরিস্ট স্পটে, আপনার দেশেরই তো, এটা চেষ্টা করবেন না তোলা। যদি দেখতে চান হয়তো অনেকেই করে এটা আপলোড করবে, দেখতে পারেন। বাট আমি ইচ্ছা করে এটা করলাম না, যেহেতু নিষেধ করেছে আমি করলাম না। তো আপনারা আসবেন, এসে এটা যদি মনে করেন যে দেখতে চান চলে আসবেন। বাট আমি অ্যাডভাইস করব এসে একবার হলেও আহসান মঞ্জিলে আসবেন, আপনার ভালো লাগবে। দেশের ইতিহাস জানা দরকার আছে, নিজের পাস্ট, এটা আপনার পাস্ট, হ্যাঁ, আপনার অনেক পাস্ট এখানে এসে খুঁজে পাবেন। তো সময় নিয়ে এসে যে হিস্ট্রিগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন, মানে অনেক তথ্য রয়েছে যেগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটি কুটিয়ে পড়েছি। তো এত বকবক করার আসলে কিছু নাই, এসে ভালোভাবে সময় নিয়ে ঘুরবেন, পড়বেন, জানবেন, ছবি তুলবেন, খাবেন দাবেন, চলে যাবেন। দ্যাটস ইট, শর্টকাটে ভালো একটা ট্যুর হয়ে যাবে। এই ছিল আহসান মঞ্জিলের ভ্রমণ বিস্তারিত। পরবর্তী কোথাও গিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।